কেন জিনিসের দাম বাড়ছে? আয় বাড়ছে না, কিন্তু ব্যয় বাড়ছে। সংসার টানতে দম বেরিয়ে যাচ্ছে। যারা আয় করত, কি করে করত? কাজ করতে হবে, মেহনত করতে হবে, খেটে খেতে হবে। যারা খেটে খাওয়ার কথা, সেই জায়গাটা কমে যাচ্ছে। তাদের অবস্থা হচ্ছে খুঁটে খাও, আর তা নাহলে ভিন রাজ্যে গিয়ে কাজ করো। তাহলে খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়া নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে? যারা লুটে খাচ্ছে। লুটে খাওয়ার সংখ্যা বাড়ছে, কিন্তু কম। দেখলেন না, পার্থ অপা খাটের তলা থেকে টাকা বেরোলো না। আর শুধু তৃণমূলের মন্ত্রী, নেতা, রেশন মন্ত্রী, খাদ্যমন্ত্রী থেকে আরম্ভ করে শিক্ষামন্ত্রী, শুধু এইটুকু নয়। আজকের আছে, কালকের কাগজে দেখবেন বিহারে শিক্ষা দপ্তরে হানা দিয়েছে শিক্ষা দপ্তরের অফিসার। অনেকে বলে না, এই পুলিশ অফিসার, এই ডিএম, এই এসপি। আচ্ছা, তৃণমূল নয় শয়তানি করছে, বিজেপি নয় শয়তানি করছে, এই অফিসারগুলো কেন ঢুকে যাচ্ছে তার মধ্যে? ভোটের সময়, পঞ্চায়েতের সময় আমরা দেখিনি, ভোট করার সময়, ভোট লুটের সময় কে পুলিশ আর কে গুন্ডা বোঝা যায় না, সব এক হয়ে যায়। তো মন্ত্রী বলে শুধু নয়, আজকে এক অফিসারের বাড়িতে ঢুকেছিল বিজেপির সরকার, সেখানেও খাটের তলা থেকে মেলা কোটি কোটি টাকা পেয়েছে। তাহলে কি হয়? যারা লুট করে, লুটের টাকা খাট তলায় যায়, আর যারা খেটে খায়, খেটে খাওয়ার টাকা হাট তলায় যায়। হাট তলায় গেলে জিনিসপত্র কেনা বেচা হয়, ব্যবসা বাণিজ্য বাড়ে, একজনের টাকা আরেকজনের কাছে যায়। এইভাবে গোটা অঞ্চলে, এলাকায়, শহরে, গঞ্জে, রাজ্যে, দেশে অর্থনীতি বাড়ে। তাহলে যে ছেলেটা গেঞ্জি কিনতে পারে না, যার বাবা কিনতে পারে না, তার আয় হলে সে যদি গেঞ্জি কেনে, তাহলে 10 কোটি লোক যদি গেঞ্জি কেনে, অন্তত বছরে 2টো করে কেনে, তাহলে পুরো 20 কোটি গেঞ্জির দরকার হয়। তাহলে গেঞ্জির কারখানা বাড়ে, তাই তো? আবার যদি কারখানা বাড়তে হয়, তাহলে রাস্তাঘাট, বন্দর, রেল লাইন, স্টেশন, বাস স্ট্যান্ড এসব বাড়াতে হয়। আমরা কি দেখছি আমাদের রাজ্যে? তৃণমূলের সরকার এসছে, বাম ফ্রন্টের আমলে 34 বছর ধরে তিল তিল করে আমরা যে রাজ্যটাকে গড়ে তুলেছিলাম ধাপে ধাপে, আজকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কিছু যে হচ্ছে না তা নয়। কেন হচ্ছে না? হাসপাতালে দেখবেন লম্বা চওড়া বড় বড় গেট বানিয়ে দিয়েছে। আর কলকাতার একটা হাসপাতালে বললো শুধু একটা গেট করার জন্য 2 কোটি টাকা খরচ হয়েছে। আর টাকা কিভাবে খরচ হয় জানেন? একটা মাল তৈরি করতে গিয়ে 10 বার বিল করে। এই বর্জরায় একটা ড্রেন করেছে, 6 বার টাকা তুলেছে, কোটি কোটি টাকা এদিক থেকে ওদিকে চলে গিয়েছে। পঞ্চায়েত লুট করছে, জেলা পরিষদও লুট করছে। তাহলে একদিকে মানুষ কাজ পাচ্ছে না, তার রোজগার কমছে। আমরা কি বলেছিলাম? যে কৃষিতে জোরদার জমিদারের কাছে জমি আছে, লাল ঝান্ডা বলল লাঙল যার জমি তার। তাহলে যে মানুষের জমি ছিল না, অপারেশন বর্গা হলো, ভূমি সংস্কার হলো, সে জমি পেল। লাখ লাখ কোটি টাকার জমি জোরদার জমিদারদের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ না দিয়ে কেড়ে নেওয়া হলো। আর যাদের ভূমিহীন মানুষ ছিল তাদেরকে দেওয়া হলো। সবাইকে দেওয়া যায়নি, কারণ অত জমি নেই যত ভূমিহীন মানুষ আছে। এখন তৃণমূল কি করছে? আমরা বললাম লাঙল যার জমি তার, আর তৃণমূল বলছে পুঁজি যা জমি তার। যার ফলে কি হচ্ছে? এই কালো টাকা নিয়ে সেই জমিগুলো সব হাফিজ করে নিচ্ছে, উল্টো দিকে হাঁটছে। তাহলে বেশিরভাগ মানুষের কাছে সম্পদ বিতরণ করা, আর অন্যদিকে হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা, মানে হচ্ছে বেশ কম মানুষ সব সম্পদ নিজের মুঠোয় নিয়ে নেওয়া। যার ফলে কোটিপতির সংখ্যা বাড়ছে, বিলিয়নারের সংখ্যা বাড়ছে, আদানি আম্বানির কাছে অনেক টাকা জমা হচ্ছে। আপনারা বলতে পারেন সেলিম ভাই বলছেন তো বটে, কেন হচ্ছে? কেন মোদী কিছু করছে না? কেন মমতা কিছু করছে না? ওরা তো কত ভালো ভালো কথা বলে, ভোটের সময় এসে বলে না হেন করেগা তেন করেগা, বলে তো। তারপরে কি হয়? ওই যে বললো, অমিয়দা বললেন, কর্পোরেট বড় বড় কোম্পানি, তার হচ্ছে ইলেকট্রাল বন্ড এমন খেঁচাকল করলো বিজেপি সরকার দিল্লিতে বসে। যারা মনে করে তৃণমূলটা চোর আর বিজেপিটা সাধু, তাদের জন্য বলছি, ও মহাচোর। এরা যদি চোর হয়, ওরা মহাচোর বসে আছে ওখানে। কিন্তু আইন করে করলো যে বিভিন্ন কোম্পানি টাকা দেবে ভোট লড়ার জন্য। এই যে দেখেন না,
এয়ার কন্ডিশন তাবু, এয়ার কন্ডিশন বাস, প্লেন, হেলিকপ্টার, বিরিয়ানির প্যাকেট, নায়ক নায়িকা, গায়ক গায়িকা সব নিয়ে হইচই করে ভোট করে। আর মানুষকে, সাধারণ মানুষকে বোঝায় আর সিপিএম এর তো কিছু রইল না, শুধু ঝান্ডা আছে, আর তো কিছু নেই, বলে না? আর ওদের দেওয়া কত গাড়ি বাড়ি টাকা প্লেন, আরে কোত্থেকে আসে, কোত্থেকে আসে? এমনি সাধারণ মানুষ যখন একটা কোনো ঘর টর তৈরি করে খেটে খুঁটে, তখন বলে এলাহি ভরসা, ওপরওয়ালার দয়া হলো। কোনো বাস বার করে লেখে মায়ের আশীর্বাদ, বাপ মায়ের আশীর্বাদ, লেখে না? আর এই তৃণমূল বিজেপির যে বৈভব দেখছেন, ওইগুলো বলতে হবে চুরির আশীর্বাদ, ওগুলো কোনো বাপ মায়ের আশীর্বাদে নয়, চুরি করে ফাঁক করে দিচ্ছে। আচ্ছা, আমি একটা গল্প বলি যে কি করে হয়। আপনি বললেন, আপনি তো বললেন কই আমি তো দেখছি না, চুরি তো করছে না, এই মমতা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বলে না? এই মরে গেলে 2000 টাকা দেবে, মদ খেয়ে মরলে 2 লাখ টাকা দেবে, এসব বলে না? সমব্যথী এটা দিচ্ছে ওটা দিচ্ছে, খালি দিচ্ছে। আচ্ছা, কোত্থেকে দিচ্ছে, কোত্থেকে দিচ্ছে? টাকা আসছে কোত্থেকে? কার টাকা? আমি যখন যুব আন্দোলন করতাম, সবাইকে এটা শেখাতাম গোটা দেশব্যাপী। টাকা কার? মোদির, মমতার, অভিষেকের? আরে একজন শ্রমিক যখন কারখানায় কাজ করে, রাস্তায় দাঁড়িয়ে ইট ভাঙে, ইট ভাটায় কাজ করে, তখন সে যা মাইনে পায়, তখন তার কাছে টাকা আসে। একজন কৃষক ফসল ফলায়, বাজারে গিয়ে বিক্রি করে, সবটা দাম পায় না, যা পায় সেটাই তার রোজগার। তাহলে মোদি কোথায় গিয়ে ইট ভাঙে? অভিষেক কোথায় গিয়ে কারখানায় কাজ করে? তার কোত্থেকে টাকা আসছে? হয় খেটে খাচ্ছে, তার টাকা আসছে, আর নাহলে লুটে খাচ্ছে। তো জন্য আমরা বলতাম पैसा हमारा आपका, पैसा हमारा आपका, नहीं किसी का बाप का। পয়সা হচ্ছে আমার আপনার। সেই টাকা জিএসটি নাম করে আরেকটা খেচাকাল করেছে। আপনি ওষুধ কিনবেন 18% করে না, মদ কিনবেন 36% ট্যাক্স নিচ্ছে না, জিএসটি। আর যারা বলে মোদি মমতার মধ্যে অনেক ঝগড়া, না, দুজনে খুব বন্ধুত্ব। আইজিএসটি, জিএসটি, একটা জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস, সেটা হচ্ছে আইজিএসটি মানে ইন্ডিয়া গভর্নমেন্টের, আর একটা হচ্ছে এসজিএসটি মানে স্টেট গভর্নমেন্টের। দুজনে 50-50। ওই একটা বিস্কুট থাকে না, আধা মিঠা আধা নমকিন, 50-50, ওই রকম জিএসটিটা হচ্ছে মোদি আর মমতার 50-50। যা টাকা হবে কোটি কোটি টাকা, দুজনে অর্ধেক অর্ধেক নেবে। তার উপরে ধার করছে। দুনিয়ায় এখন আমাদের দেশের ধার সবচেয়ে বেশি, আবার গোটা দেশের মধ্যে আমাদের রাজ্যের টাকা ধার সবচেয়ে বেশি। এখন যা আছে খরচা করছে, আমাদের ভবিষ্যৎ, অনাগত যে ভবিষ্যৎ, যে ছেলেমেয়েরা জন্মায়নি তাদের নামেও ধার করে নিচ্ছে। সে জন্মাবধি সে ধার শোধ করবে। কি করে হবে? সরাসরি কে দিচ্ছে তা তো নয়। তো এই গল্পটা বলছিলাম, একটা লোক, সে তার বাচ্চা অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, শরীর খারাপ। তো বউ বললো, হ্যাঁ গো, এরকম জ্বর হয়েছে, ডাক্তার দেখাতে হবে। বললো, পয়সা নিয়ে কি করবো? তাহলে ধার করে নিয়ে এসো, যেখান থেকে পরে বাচ্চার জন্য ওষুধ আনতে হবে। সে গেছে ধার করতে। এবার যে ধার করতে গেছে, মহাজন বলে, আমি তো এমনি এমনি টাকা দেবো না। এমনি এমনি টাকা দেয়? বলে, শর্ত লাগবে। বলে, কি শর্ত আছে? বলে, তুমি কিছু করতে হবে না, তোমার বউকে পেটাতে হবে। বলে, আরে আমি বউয়ের জন্য আসছি টাকা ধার নিতে, বাচ্চার জন্য, আর তার জন্য আমাকে বউকে পেটাতে হবে? না না, অন্য কোনো শর্ত নেই? বলে, একটা সহজ শর্ত নেই? বলে, হ্যাঁ আছে। বলে, তোমার ভাইকে খুন করতে হবে। বলে, ভাইকে কেন খুন করবো আমি? আমার ছেলের জন্য আমার টাকা দরকার, চিকিৎসা। তাহলে অন্য কোনো শর্ত নেই? বলে, হ্যাঁ আছে। বলে, খুব করে মদ খেতে হবে। তো দেখলি এটা ভাইকেও খুন করা যাবে না, বউকেও পেটাতে হবে না, যা হবে নিজের উপর হবে। বলে, হ্যাঁ ঠিক আছে, মদ খাবো। তো টাকা ধার নিয়েছে, আর ধার নিয়ে মদের আসরে বসে গেছে। ওইখানে মদ খেতে 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 টাকা সব ফুরিয়ে গেছে। যা হয়, মদ খাওয়ার পরে তার কোনো হিসেব থাকে না, হুঁশ থাকে না। তারপর বাড়ি গেছে মাতাল অবস্থায়। এমনি এমনি বাড়ি যাওয়া অন্যরকম, মাতাল হয়ে যায়। তন্ত্র গিয়ে দরজা পেটাচ্ছে, দরজায় লাথি মারছে। বউ এসছে, এই সব পাড়া প্রতিবেশী ঘুমিয়ে গেছে, তোমাকে বললাম বাচ্চার জন্য অসুখ নিয়ে, জ্বর নিয়ে ওষুধ নিয়ে আসতে, আর তুমি এরকম মদ খেয়ে এসে এখানে রাত বিরাতে ঝামেলা করতে পারে। চপ, তোর বাপের টাকায় খেয়েছি, আমি নিজের টাকায় খেয়েছি। এই শুনে তার ভাই চলে এসছে, দাদা কেন তুমি মারছো? কি হলো? চোপ র, আমি আমার বউকে পেটাচ্ছি। তুই কে বলা? বলে, একবার দরজার রু করা ছিল, হুড়কো দিয়ে তার মাথাটা ফাটিয়ে দিয়েছে। তাহলে আসলে কি হলো? ওই যে টাকা ধার নিয়েছিল, তারপরে বলেছিল ভাইকে মারতে হবে, ভাইকেও মারলো, মদ খেতে হবে, মদও খেলো,
বউকে পেটাতে হবে, সেটা হলো, কিন্তু ওটা আস্তে আস্তে হয়, জোর কা ঝটকা ধীরে সে লাগে, সরাসরি হয় না, যে ঘুরিয়ে পেঁচিয়ে হয়। সামনে দেখাচ্ছে তোমাকে আমি টাকা দিচ্ছি, আর ওখানে আপনি যখন ওষুধ কিনতে যাচ্ছেন ইঞ্জেকশন, আগে যা দামে কিনতেন তার থেকে 3 গুণ বেশি লাগছে। আপনি যখন বাসে উঠছেন তার জন্য ভাড়া আপনার আগের তুলনায়, রেলে যখন উঠছেন তার জন্য বেশি লাগছে। আপনি যখন বাজারে জিনিস কিনছেন তখন বেশি টাকা লাগছে, আপনার থেকে সরাসরি নিচ্ছে না। এমন অর্থনীতির চক্র করেছে। ওদের যে বৈভব দেখছেন, ওদের যে হেলিকপ্টার হাওয়াই জাহাজ দেখছেন, ওটা আপনাকে টাকা দিয়ে করছে না, আপনার কাছ থেকে টাকা নিয়ে করছে। ওইগুলো বড় বড় কোম্পানির কাছে যাচ্ছে, পেট্রোল ডিজেল কেরোসিন তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, আর সেই টাকা মোদি আর মমতাকে লুকিয়ে দিচ্ছে। ইলেকটোরাল বন্ড, আমরা আমাদের পার্টি কোর্টে কেস করেছিল, একমাত্র সিপিআইএম, আমাদের কমরেড মারা গেলেন সীতারাম ইয়েচুরি, কোর্টে গিয়ে কেস করেছিল যে কোন কোম্পানি কত টাকা কাকে দিয়েছে। কোটি কোটি টাকা মমতা আর মোদি খরচ করেছে, যে না জানানো যাবে না, কোম্পানিগুলো খরচ করেছে। কিন্তু তারপরে আমরা জিতলাম মামলায়, মোকদ্দমায় জেতা হলো, তারপরে লিস্টের দাম বেরোলো, আপনি বিদ্যুতের দাম বেশি দিচ্ছেন, আপনি তেলের দাম বেশি দিচ্ছেন, আপনি ওষুধের দাম বেশি দিচ্ছেন, আর আপনার কাছ থেকে ওই কোম্পানিগুলো টাকা নিয়ে 100 টাকা বেশি নিচ্ছে, 10 টাকা দিয়ে দিচ্ছে বিজেপিকে, আর 10 টাকা দিয়ে দিচ্ছে মমতাকে। দুইয়ের মধ্যে খুব বন্ধুত্ব। কেউ কেউ বলে না সেলিম ভাই আপনি কি বলছেন, রোজ মোদি মমতাকে গাল দেয়, মমতা রোজ মোদিকে গাল দেয়, এই হিন্দু হিন্দু করে তো মুসলমান মুসলমান করে, কত ঝগড়া ওদের মধ্যে। এই দেখবেন কালকে মুর্শিদাবাদে বিজেপি বলল আমি একটা বড় মন্দির করব, তৃণমূল বলল আমি একটা বড় মসজিদ করব। আমার বড় মসজিদ বড় মন্দিরে কোনো বিপদ না, মন্দির তো অনেক আছে, মসজিদ তো অনেক আছে। এই বাঁকুড়া পুরুলিয়ায় কত মন্দির, পুরনো মন্দির আছে, ভগ্নাবশেষ আছে, আবার নতুন নতুন হচ্ছে। কিন্তু মুর্শিদাবাদে কেন? বেলডাঙ্গায় দুর্গাপুজোর সময় হিন্দু মুসলমান হলো, গত লোকসভা ভোটের সময় হলো। গত লোকসভা ভোটে আমি নিজে দাঁড়িয়েছিলাম মুর্শিদাবাদে। এবার যখন বিজেপি তৃণমূল হারবে, ভোটের 1 সপ্তাহ আগে রামনবমী ঝামেলা, হিন্দু মুসলমানের দাঙ্গা, 4টে থানায় কারফিউ, কারণ বিজেপি আর তৃণমূল মনে করলো অধীর আর সেলিমের জেতা উচিত নয়। তাহলে ধর্মকে ব্যবহার করলো রাজনীতির কারণে, ওটা ধর্ম না। আর ধর্মকে কিভাবে রাজনীতি ব্যবহার করা হয় বাংলাদেশে দেখুন, ওটা মন্দির মসজিদের রাজনীতি না। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলে মন্দির মসজিদ গড়ে না, ভাঙে। যেমন বাবরি মসজিদ ভাঙে, তেমনি আজকে বাংলাদেশে জামাতপন্থীদের হাতে, মুসলমান মৌলবাদীদের হাতে মন্দির ভাঙছে। তাহলে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে। এই জন্য জ্যোতি বসু বলেছিলেন ধর্মের সঙ্গে রাজনীতি মেলাবেন না। রবীন্দ্রনাথ বলেছিলেন ধর্মের মোহ যারে সে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, তাতে নতুন কিছু গড়ে না। বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিজেপি এখানে চিৎকার করছে, চোখের জল ফেলছে, আহারে দেখো বাংলাদেশে কি অন্যায় হচ্ছে। অন্যায় বাংলাদেশে হোক আর ভারতে হোক, পাকিস্তানে হোক আর আফগানিস্তানে হোক, সিরিয়ায় হোক আর প্যালেস্টাইনে হোক, গাজায় হোক আর ওয়েস্ট ব্যাংকে হোক, আমরা যদি ন্যায়ের পক্ষে থাকি তাহলে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে বলতে হবে। তখন তোমার অন্যায় খারাপ আর আমার অন্যায় ভালো, এটা হতে পারে না। নিজের বেলায় আনো খাই আর পরের বেলায় আল্লাহর দোহাই দিলে হবে না। নিয়মটা নিয়ম, আইনটা আইন। এই জন্যই সংবিধান। আজকে আমাদের 2026-এ, এই 26শে জানুয়ারি আমাদের স্বাধীন সংবিধানের 75 বছর হবে। সেই 75 বছর উপলক্ষে আমরা দেখলাম পার্লামেন্টে আম্বেদকরকে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যিনি বললেন আদিবাসী, তপশিলি, হিন্দু, মুসলমান, মহিলা, পুরুষ সব সমান। বিজেপির পছন্দ হলো না, পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আম্বেদকরকে গালাগাল দিল, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্পর্কে কটূক্তি করলো। আর গোটা দেশ যখন বললো কেন এটা করছো, তখন বলছে না এটা ভুল বুঝেছে লোকে, আমরা এরকম বলিনি। এটা হচ্ছে বিজেপি। বিজেপি মানে শুধু হিন্দু মুসলমান না, বিজেপি মানে শুধুমাত্র মন্দির মসজিদ না, বিজেপি মানে ব্রাহ্মণ্যবাদ। তার মানে ব্রাহ্মণ না, কিন্তু ধর্মের নামে, জাতপাতের নামে, পোশাকের নামে, খাবারের নামে, ব্যবহারের নামে, আচরণের নামে
উঁচু আর নিচু ভাগ করা, আদারিং করা, এটা অন্যরকম। আর এই জন্যই মব লিঞ্চিং হয়। কে কি খাচ্ছে, কে কি পড়ছে, কে কোন ভাষায় কথা বলছে। সিপিআইএম মানে, এই যে কাস্তে হাতুড়ি মানে শুধু শ্রমিক আর কৃষকের ঐক্য নয়, বিভিন্ন জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সব মানুষকে এক কাট্টা করা। কেন? ওই যে লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। এই যে লাল ঝান্ডাটা লাল, এটা কোনো লুটের টাকায় ঝান্ডা, লাল কাপড় কেনা হয়নি, এটা কোনো চিটফান্ডের টাকায় না। অসংখ্য শ্রমিক, কৃষক, আদিবাসী, তপশিলি, মহিলা, ক্ষেত মজুর, দিনমজুর, বিড়ি শ্রমিক, রেল শ্রমিক, তারা লড়াই করেছে, নিজের বুকের কলজে দিয়ে রক্ত বার করে, শহীদের মৃত্যুবরণ করে, তবে এই ঝান্ডাটা লাল হয়েছে। আর এই বিজেপি তৃণমূল সবাই এক কাট্টা মিলে মাওবাদীদের নিয়ে এসে এই বাঁকুড়া, এই পুরুলিয়া, এই ঝাড়গ্রামে পরিবর্তনের নাম করে আমাদের শহীদ করেছে, আমাদের সাথীদেরকে। আজকে এখানে অনেকে থাকতে পারতেন, যারা নেই, সেই শহীদদের আমরা স্মরণ করেছি। তাদের প্রত্যেকটা রক্তবিন্দুকে আমাদের স্মরণে রাখতে হবে আর শপথ নিতে হবে। তারা কিসের জন্য প্রাণ দিয়েছেন? তারা দিয়ে লড়েছিলেন দেশের জন্য, মানুষের ঐক্যের জন্য, মানুষের মুক্তির জন্য, গরিব মানুষের অধিকারের জন্য, এই রাজ্যের উন্নয়নের জন্য। আর তৃণমূলও লড়ে, তৃণমূলও মরে। এ বলছিল না এখানে কি সুন্দর হলো, আমি অভয়কে বলছিলাম, অজিত বলল, ও সেক্রেটারি ছিল, আমাদের সম্মেলন হলো, এবার দেবলীনা আমাদের সম্পাদিকা হলেন। এরপরে আমার পরে বলবেন দেবলীনা, বললো না? অন্য কোন দলে এটা সম্ভব? একটা ব্লকের, একটা মন্ডলের নেতা হলে ডিসুম ডিসুম আরম্ভ হয়ে যায়, খুনোখুনি মারামারি আরম্ভ হয়ে যায়। আমি গত সপ্তাহে মালদায় ছিলাম, এরকমই সম্মেলন হচ্ছিল। ওখানে তৃণমূলের টাউন সভাপতি ধরা পড়েছে, কারণ তৃণমূলের সহসভাপতি জেলা বাবলা সরকারকে গুলি করে খুন করেছে। বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে ভাড়াটে খুনি সুপারি দিয়ে নিয়ে এসেছে। আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তৃণমূলের নেত্রী, কি বলেছিলেন? ওই যে খাকির পোশাক পরে পুলিশ দাঁড়িয়ে আছে না দূরে, আপনি বললেন পুলিশ সামনে ধারে কাছে আসে না, কিন্তু আমাদের মিটিংয়ে দূরে একটু থাকে, শুনে কি বললো না বললো, তারপরে একটু উপরতলায় রিপোর্ট দিতে হয় কাকে কি বলেছে কি না বলেছে। হাততালি দিয়ে লাভ নেই। আগে এরকম হতো না, আমাদের কোনো মিছিল মিটিং, এই বাঁকুড়াতেও এই পরিবর্তনের পরে সিপিএম এর কোনো মিছিল হোক, তখন সিভিককে পাঠিয়ে দিত থানা থেকে, ছবি তুলছে, ছবি তুলে রাখতে হবে কি আসছে না আসছে। আর এখন সিভিকের ছবি তুলে নিয়ে আরজি কর কাণ্ডে দেখেছেন তৃণমূল কিরকম নিজে খুনিকে বাঁচানোর জন্য সিভিককে বলছে ফাঁসি দাও। আনিস খানকে খুন করেছে বলে সিভিক বেটাকে ধর। এখন আর ওই পুলিশ সিভিকদেরকে দিয়ে আর আমাদের ছবি তোলাতে পারছে না। তাও পঞ্চায়েতে ভোটের সময় ওই কিছু গন্ডগোল করানোর হলে ওই সিভিকদের পাঠায় না। কেন পাঠায়? আরে পুলিশের চাকরি হলে তো কয়েক হাজার টাকা মাইনে, তাহলে তো কোয়ার্টার দিতে হবে, তারপরে আবার ছুটি দিতে হবে, তারপরে উর্দি দিতে হবে, তারপর বন্দুক দিতে হবে, তারপর ট্রেনিং দিতে হবে। চাচ্ছে সস্তায় আমাদের ঘরের ছেলেপুলেদেরকে কম টাকার মাইনে কাজ করিয়ে দেয়, তাও বেশি মাইনে দিতে হয় না। বলে রাস্তার মোড়ে যা, ধারা গিয়ে 2 চাকা 4 চাকা 6 চাকা 8 চাকা, হেলমেট না হেলমেট, ওই থেকে 20 টাকা 50 টাকা 10 টাকা করে সব তুলে নিয়ে এসে জড়ো করে না? অনেকে ওদের উপর রাগ করে। ওই পুলিশ ওই সিভিকের উপর রাগ করে লাভ নেই। এই বাঁকুড়া জেলা বিখ্যাত কেন? আগে বিখ্যাত ছিল অনেক কারণে, ঐতিহাসিক কারণে। এখন হচ্ছে কয়লা মাফিয়া, বালি মাফিয়া হচ্ছে না? নদী থেকে কয়লা বালি তুলে নিয়ে যাচ্ছে, খাদান থেকে কয়লা নিয়ে যাচ্ছিল, কারণে নিচে দেখছেন সে তো কুরিয়ার, সে তো লেবার। এ ঘাট ও ঘাট থেকে টাকা যায়, আর সব টাকা গিয়ে কালীঘাটে জমা হয়। পুলিশের উর্দি পড়া অফিসাররা, তাদের নামে অভিযোগ আছে পুলিশের গাড়িতে করে শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা, কয়লা পাচারের টাকা, লটারি, ডিএল লটারির টাকা, চোলাই মদের ব্যবসার টাকা, সেগুলো তুলে নিয়ে গিয়ে অভিষেকের নামে জমা দেয়। আর অভিষেক ব্যানার্জি সেই টাকা নিয়ে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে গিয়ে টাকা পাচার করে। আর ইডি জানে না, সিবিআই জানে না, বিজেপি জানে না। আমরা বারবার বলে এসছি, এইখানে হচ্ছে যোগসাজশ। আরজি কর কাণ্ডে আপনারা দেখলেন না, মেয়েটাকে মারলো, রেপ করলো, আর মমতা ব্যানার্জির পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, সব প্রমাণ লোপাট করার চেষ্টা করলো। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্য দপ্তর প্রিন্সিপাল সন্দীপ সৌদারি ওটাকে এই সব চক্রের সঙ্গে যুক্ত। কি চক্র?
এখন চোখের সামনে এলো না মেদিনীপুরে স্যালাইন কাণ্ড, গরিব মানুষ চিকিৎসা হবে, প্রসূতি মারা গেলেন, এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন। আর আমরা যখন প্রতিবাদ করছি, আরজি করে হোক আর মেদিনীপুরে হোক, গতকাল মেদিনীপুরে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ছাত্র, যুব, মহিলারা যখন আন্দোলন করছে, পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। 516 জনের নামে মীনাক্ষীকে 1 নম্বরে রেখে এখানকার পুলিশ শুনে নিক, এফআইআর করেছে, মামলা করেছে। আমাকে মীনাক্ষী ফোন করে সকালে বললো কি করব, আমাদের কেউ জামিন নেবে না, পুলিশের কত তাগত আছে দেখব, আমাদের বামপন্থী কর্মীদেরকে ধরুক, অ্যারেস্ট করুক, মীনাক্ষীকে জেলে পাঠা। আরজিকর কাণ্ড তাই, লাশটাকে নিয়ে সবার করছিল। কার কাছ থেকে শিখেছে তৃণমূল? হাতরসে তপশিলি জাতির মেয়ে, শিডিউল কাস্ট মেয়ে, তাকে এরকম গণধর্ষণ করেছিল, খুন করেছিল। তার মা বলছে আমার মেয়ের লাস্টের মুখটা দেখতে দাও। আর উর্দি পড়া পুলিশ উত্তরপ্রদেশের যোগী সেই মেয়েটাকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল। তৃণমূল কম যায়? হাসখালিতে একই রকম ভাবে নাবালিক মেয়ে, তাকে রেপ করলো তৃণমূল, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী দেখলো, 5 দিন কেউ জানলো না। মেয়েটাকে চিকিৎসা করার বদলে চাটাইতে মুড়ে বাঁশে বেঁধে হরিবোল করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল আত্মরা মেয়েটাকে। আর মমতা বললেন 5 দিন ধরে চুপ কানে ছিল বাবা। আর তার মা বাবা আমাকে বললো, আমি যখন গেলাম, বললাম আমরা কি করব? পুলিশ দেখে বলেছে দেখো তোমার নামে একটা ডায়েরি করে রেখেছি, মিথ্যা মামলা কাকে বলে লোকে দেখলো। তুমি যদি কাউকে বলেছো, সিপিএম কে বলেছো, কাগজকে বলেছো, তাহলে বাবাকে বলছে তোমাকে তোমার মেয়ের ধর্ষণ করেছো এই অভিযোগে অ্যারেস্ট করে নেব। সেই বাবা বেচারা কাউকে বলতে পারছে না, জুলুম। আর মমতা বলছেন কেন বললো না? এই জন্য আমাদের ছাত্র, যুব, মহিলারা ওই গাড়ির সামনে দাঁড়িয়েছিল, লাশ লোপাট হচ্ছিল। অনেকে বললো যাক গিয়ে সিবিআই হয়ে গেল। আমি সেদিনই বললাম সিবিআই মানে কি? এই পুলিশ ওই পুলিশের কোনো তফাৎ আছে? জাত যদি খোয়ায় পুলিশ, পুলিশ অফিসার যদি টাকার লোভে কাজ করে আর শাসক দলের দলদাস হয়, সে ব্লক তৃণমূল হোক, ব্লক বিজেপি হোক, আর মুখ্যমন্ত্রী হন আর প্রধানমন্ত্রী হন, তাদের কথায় যদি চালায় তাহলে ন্যায় কখনো হয় না, ইনসাফ কখনো হয় না। 2 কোটি মানুষ, তার মধ্যে বেশিরভাগ মহিলা, 14ই আগস্টে রাত জাগলো, রাত দখল করলো, বললো জাস্টিস ফর আরজি কর। এর আগে কখনো হয়নি, একদিনে এত মানুষ নামলো। পরের দিন মমতা ব্যানার্জি মিথ্যে কথা বললেন। আগের দিন রাত্রে 12টার সময় গুন্ডা পাঠিয়ে আরজি করে ভাঙচুর করলেন। কোন পুলিশ তদন্ত হলো না, হাজার হাজার মিথ্যা মামলা করে কেন আজ পর্যন্ত তদন্ত হলো না? কে ভাঙলো, কেন ভাঙচুর করলো? আর সিবিআই করলো মানে কি সব ঠিক হয়ে যাবে? দেবলীনা একটা গল্প বলেছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে, আমার এখনো মনে আছে। বলে গায়ে গ্রামে আমরা ছাগল পুষি, গেছিল আপনার কেউ ব্রিগেডে, বললো 2টো ছাগল এমন করে একে অপরের দিকে তেড়ে আসে, বিজেপি আর তৃণমূলের গল্প আর কি, একদম পা তুলে শিং বাগিয়ে যেন একে অপরকে শেষ করে দেবে। তারপরে যেই কাছাকাছি চলে আসে, তারপরে আস্তে করে মাথা একে অপরের মাথা ঠেকিয়ে দেয়। কারুর মাথা ফাটে না, কারুর শিং কেউ কিছু বোতায় না। বিজেপি আর তৃণমূল ওই রকম, দেখে মনে হচ্ছে একে মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে। তারপর আরজি কাণ্ডে দেখা গেল মোদি কি বলে দিয়েছে, না খাতা না বহি, जो ममता कहे सो सही। সুতরাং কলকাতা পুলিশ যা বলেছে, রাজ্য পুলিশ যা বলেছে, মোহন ভাগবত আরএসএস প্রধান এসে বলে দিয়েছিলেন যে রাজ্য সরকার যা করবে আমাদের তাতে সমর্থন আছে। তাহলে এই বাঁকুড়ায় যারা মনে করেছিলেন যে বিজেপি তৃণমূলকে শায়েস্তা করবে, সেলিম ভাই আপনাদের দিয়ে হবে না, বিজেপি তৃণমূলকে শায়েস্তা করবে। আবার কেউ কেউ মনে করেছিল তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো হবে। 2014 পরে বিজেপিকে আটকানো হলো। যদি বিজেপি আর তৃণমূলের এই লুটের রাজকে শেষ করতে হয় তাহলে লাল ঝান্ডাকে আরো মজবুত করতে হবে। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, পরিযায়ী শ্রমিক, মহিলা, কর্মচারী, শিক্ষক, দোকানদার, ব্যবসায়ী সবাইকে এক কাট্টা হতে হবে। আর সেই এক কাট্টা করার লড়াইয়ে আমরা নেমেছি। 2026-এ বিধানসভা নির্বাচন, পাখি চোখ করে আমাদের এগোতে হবে। বিজেপি তৃণমূলকে আটকাবে না, তৃণমূল বিজেপিকে আটকাবে না। কোনো হিল্লি দিল্লি নবান্ন 356 দিয়ে হবে না। বাংলার মানুষ যদি হিন্দু মুসলমান নির্বিশেষে, আদিবাসী তপশিলি
কুর্মী, সাঁওতাল, মাহাতো একসঙ্গে যদি আমরা এক কাট্টা হয়ে দাঁড়াই, তাহলে বাংলার ভবিষ্যৎ আমরাই ঠিক করব। আমাদের ছেলেপুলেদের জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের স্বাস্থ্যের জন্য, তাদের কলকারখানার জন্য, তাদের রোজগারের জন্য, তাদের শিল্প যাতে হয় তার পরিকাঠামো গড়ে তোলার জন্য। সে কাজে আপনারা সবাই সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ইনকলাব।